তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে আমি আগেই বলেছিলাম আজকে তোমাদের সামনে যে বহুরূপী চ্যাপ্টারটা আছে, সেই বহুরূপী চ্যাপ্টার 1 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের সমস্ত প্রশ্নের উত্তর সম্বন্ধে আলোচনা করব। এটি হচ্ছে যে মাধ্যমিকের বাংলা সাজেশান, এবং এখান থেকে আমি তোমাদেরকে যে কথা দিচ্ছি, এখান থেকে 100-র মধ্যে প্রায় না ভাগ তোমরা পরীক্ষায় তোমরা দেখতে পারবে, কারণ এটি বাংলার খুব বাছাই করে প্রশ্নগুলি করা হয়েছে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখো, এবং পরবর্তী কালে আরও ভিডিও পাওয়ার জন্য, অর্থাৎ প্রত্যেকটি গল্প ও কবিতার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আবার বলছি যে যারা এখনও অবধি পর্ষদের যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে, আমি তার 32 পেজ অবধি সমাধান করেছি, এবং 32 পেজের অবধি যাদের কোনো অসুবিধা থাকবে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তাদের দিকে সমাধান করে সেই স্কুলটি, অর্থাৎ সেই পর্ষদের টেস্ট পেপারের পেজটি কষে চ্যানেলে আপলোড করে দেব। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। ভিডিওটি খুব বড় হতে চলেছে। তো কোশ্চেন অনেকগুলো দেখতে পাচ্ছেন, পিডিএফ 12টি, এখানে দেখতে পাচ্ছেন যে 12টি পেজ আছে। তো 12টি পেজ তোমাদের সামনে সমাধান করে দেখাবো। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণই দেখো, এইটুকুনি বললাম। তো প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও, যে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক কত? অ্যান্সার হবে বিয়ের দাগের 1000 বছরের বেশি। তারপরের প্রশ্ন কি আছে, 2 দাগের খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, এ কথা বলেছেন কে? এটা হবে বিয়ের দাগের কাশীনাথ। 3 দাগের বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার সবচেয়ে বেশি হয়েছিল, বিয়ের দাগের 8 টাকা 10 আনা। 4 দাগের সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু দিয়েছিলেন কি? উত্তরটা হবে যে ডিয়ের দাগের 100 টাকার নোট। তারপরের প্রশ্ন, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান, উত্তর হবে এর দাগের 1 দিন। তারপরে 6 দাগের বিরাগীর মতে ধন জন যৌবন হলো কি? এটা হবে অ্যান্সার বঞ্চনা। 7 দাগের এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? বক্তা হলেন কে? অ্যান্সার হবে বিয়ের দাগের অনাদি। দেখতে পাচ্ছেন 3 নম্বর পেজের হচ্ছে 8 দাগের জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন কদিন? বিয়ের দাগের 7 দিন। 9 দাগের হরিদার ঘরে আড্ডা দিত, বিয়ের দাগের 4 জন। 10 দাগের দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড, দোকানদার হরির যে সাজ দেখে হেসে ফেলেছিল সেটি হলো কি? অ্যান্সার হবে সি এর দাগের রূপসী বাইজির সাজ। এবার 11 দাগের এটা কি কাণ্ড করলেন হরিদা, বক্তা হলেন কে? বক্তা হলেন এখানে বিয়ের দাগের অনাদি। 12 দাগের বিরাগীর ঝোলার ভিতরে যে বইটা ছিল সেটি হলো কি? সেটি হলো এখানে অ্যান্সার হবে বিয়ের দাগের গীতা। তারপরে 1 পয়েন্ট এই, হ্যাঁ এটা হবে 12-13 বহুরূপী গল্পে হরিদাকে প্রথম যে সাজে দেখা যায় তা হলো কি? এর দাগের পাগল। তারপরে 14 দাগের হিমালয়ের গুহাবাসী সন্ন্যাসী সারা বছরে শুধু একটা কি খান? এটা হবে অ্যান্সার ডি এর দাগের হরিতকি খান। 15 দাগের না না হরিদা নয়, হতেই পারে না, উক্তিটি করেছেন কে? তো উক্তিটি করেছেন এটা হবে যে এর দাগের ভবতোষ। তারপরে 2 দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, অর্থাৎ এসএকিউ টাইপের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নাও, আমি বলছি তো তোমরা দেখে নেবে। তো কি আছে 2.1, চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবু চমকে ওঠার কারণ কি? তো উত্তরটা হবে বহুরূপী গল্পে আঁদোড় গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয় এবং ছোট বহরের সাদা থান পরিহিত এক সন্ন্যাসীকে হঠাৎ দেখে জগদীশবাবু চমকে উঠলেন। 2.2, বিরাগীর মতে পরম সুখ কি? তো উত্তরটা লিখবে বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষের বহুরূপী গল্পে বিরাগীর মতে পরম সুখ হলো সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। 2.3, কোন ধরনের কাজ হরিদার পছন্দ ছিল না? তো উত্তর লিখবে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ হরিদার পছন্দ ছিল না। সরি, এখানে ভুল হচ্ছে, আমি এখানে ভুল করে এখানে পাশে অপশানে টিপে দিয়েছি। তারপরে কি বলছে 2.4, হরিদার জীবনে এই রকম বহুরূপের খেলা দেখিয়েই
এই রকম চলে যাচ্ছে। কীরকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে? তো উত্তর লিখবে, বহুরূপী গল্পে বিভিন্ন সময়ে পাগল, বাইজি, পুলিশ, বাউল, কাপালিক, ফিরিঙ্গি, কেরমিন সাহেবের ছদ্মবেশ ধারণ করে খেলা দেখিয়েই হরিদার জীবন চলে যাচ্ছে। 2.5 তীর্থযাত্রা সম্পর্কে বিরাগীর অভিমত কী? উত্তর লিখবে, তীর্থযাত্রা সম্পর্কে বিরাগীর অভিমত হলো তার বুকের ভেতরেই যেহেতু সব তীর্থ, তাই তাই ভ্রমণ করে দেখবার আর কোনো দরকার পড়ে না। 2.6 ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। বক্তা এখানে একদিন বলতে কি বুঝিয়েছেন? তো উত্তর লিখবে, বক্তা হরিদা উদ্ধৃতাংশে রাগ নামক রিপুর কথা উল্লেখ করেছেন। 2.7 নইলে আমি শান্তি পাবো না, বক্তা কি না হলে শান্তি পাবেন না? তো উত্তর লিখবে, জগদীশবাবুর বাড়িতে আগত জনৈক বিরাগী সন্ন্যাসী বক্তা হবে। বক্তা জগদীশবাবুকে কিছু উপদেশ না শুনিয়ে গেলে তিনি শান্তি পাবেন না। 2.8 সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সন্ন্যাসীর হাসির কারণ কি? তো এখানে উত্তরটা লিখবে, সন্ন্যাসীকে তার বাড়ি থেকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে তার ঝোলার ভেতরে ফেলে দিয়েছিলেন। এতেই সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। 2.9 কি অদ্ভুত কথা বললেন হরিদা? হরিদার কোন কথাকে অদ্ভুত বলে মনে হয়েছিল? তো উত্তর লিখবে, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে ঢং নষ্ট হয়ে যাবে, এই কথাটিকেই অদ্ভুত কথা বলা হয়েছিল। তো এটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই প্রশ্নটা অত্যাধিকবার আসছে টেস্ট পেপারে এবং এবিটিও টেস্ট পেপারেতেও। 2.10 আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি? এটাও ভিভিআই প্রশ্ন, এটাও অনেকবার আসছে। বিরাগী সন্ন্যাসী জগদীশবাবুর বাড়ি থেকে চলে যাওয়ায় হরিদা আক্ষেপ করেন। অর্থাৎ যে যখন জগদীশবাবুর বাড়িতে আসার আগন্তুক কিছু অর্থাৎ সন্ন্যাসীর যখন হরিদা পায়ের ধুলো নিতে পারেননি, সেটি দেখে হরিদা আক্ষেপ করেছিলেন। 3 দাগের ব্যাখ্যাভিত্তিক প্রশ্নোত্তর অর্থাৎ 3 নম্বরের 3.1 গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদা কে ছিলেন? কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন? উত্তর লিখবে, লেখক সুবোধ ঘোষের লেখা বহুরূপী নামক গল্পের কেন্দ্রীয় পেশাদার বহুরূপী চরিত্র ছিলেন হরিদা। লেখক অন্যরা বন্ধুরা হরিদাকে জানিয়েছিলেন যে 7 দিন ধরে এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছর শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়স 1000 বছরের বেশি বলে মনে করা হয়। সন্ন্যাসী কাউকেও পদধূলি নিতে দেন না। জগদীশবাবু, এখানে বায়ু হয়ে গেছে বাবু হবে, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ে ধরলে বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন। এই নতুন খড়ম পড়ার ফাঁকেই জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। 3.2 এবার মারিত হাতি লুটিত ভাণ্ডার, বক্তাকে তিনি কোন উদ্দেশ্যে কথা বলেছেন? তো উত্তর লিখবে, প্রখ্যাত লেখক সুবোধ ঘোষের বহুরূপী গল্প থেকে গৃহীত হয়েছে। উদ্ধৃতাংশের বক্তা হলেন বহুরূপী হরিদা। বহুরূপী সে যে হরিদা যে উপার্জন করতেন তা ছিল অত্যন্ত সামান্য, আর তাই যখন জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর খাতির যত্নের কথা শোনে, তখন সিদ্ধান্ত নেন সেখানেই বহুরূপী সেজে গিয়ে মোটা কিছু আদায় করে নেবেন। পুরো দিনটা ঘুরে বেড়িয়ে তার উপার্জন হয় সামান্যই। এই জন্য কাঙালের মতো বকশিস নেওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে একেবারে এমন উপার্জন করবেন যাতে তার সারা বছর চলে যায়। এই উদ্দেশ্যেই তিনি প্রশ্নোদ্ধৃত কথাটি বলেছেন। 3.3 তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তাকে ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসে ঢং নষ্ট হয়ে যাবে? উত্তর লিখবে, কথাসাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আলোচ্য কথাগুলি, গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা আলোচ্য উক্তিটির বক্তা। গল্পের ঢং বলতে বহুরূপী সেজে যে অভিনয় করতেন সেটাই এখানে বোঝানো হয়েছে। তারপরের প্রশ্ন, তারপরে যে তার একটু বাকি আছে, যে হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হন বেশ কিছু উপার্জনে আশা নিয়ে। হরিদা প্রকৃত বিরাগী মনে করে জগদীশবাবু তাকে আতিথ্য গ্রহণের জন্য অনুরোধ করেন। হরিদা আতিথ্য প্রত্যাখ্যান করলে জগদীশবাবু হরিদাকে তীর্থভ্রমণের জন্য 101 টাকা প্রণামী দিতে চান। এই অর্থ গ্রহণ করলে হরিদার বহুরূপী পেশা নষ্ট হয়ে যাবে।
তাই তিনি প্রকৃত সন্ন্যাসীর মতো এই অর্থই প্রত্যাখ্যান করেন। 3.4 আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। জবর খেলাটি সংক্ষেপে লেখো। তারপরে যে অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, কথাটি কে কাকে বলেছিলেন, বক্তা কোন জবর খেলা দেখিয়েছিলেন? তো অ্যান্স লিখবে। কথাসাহিত্যিক সুবোধ ঘোষের বহুরূপী গল্পে আলোচ্য কথাগুলি গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা কথক ও তার বন্ধুদের উদ্দেশ্যে বলেছিলেন। বহুরূপী সেজে টাকা রোজগার করাই ছিল হরিদার নেশা এবং পেশা। তাই সন্ন্যাসীর গল্প শুনে তাদের একটি জবর খেলা দেখাবার আগ্রহ প্রকাশ করেন হরিদা। হরিদা একটা সাদা উত্তরীয় কাঁধে ছোট বহরের একটি থান পরে একটি ঝোলা নিয়ে রীতিমতো বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে যান। জগদীশবাবু হরিদার চেহারা দেখে ও কথাবার্তা শুনে মুগ্ধ হন। হরিদাকে তিনি আতিথ্য গ্রহণের জন্য অনুরোধ করেন এবং তীর্থ ভ্রমণের জন্য প্রণামী হিসেবে 101 টাকা দিতে চান, কিন্তু হরিদা খাঁটি সন্ন্যাসীর মতো এই দেখিয়েছিলেন, অর্থ প্রত্যাখ্যান করে বেরিয়ে আসেন। এই রকম ছদ্মবেশ ধারণ করেই হরিদার জবর খেলা দেখিয়েছিলেন। 3.5 ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায় হল্লা বেজে উঠেছিল এবং আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কি? সরি, আবার ভুলে গেল, এখানে আমি ক্ষমা চাইছি। কি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? তো ছাত্রছাত্রীরা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কী হবে? গল্পকার সুবোধ ঘোষের বহুরূপী গল্পে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল ঠিক একদিন দুপুরবেলা চকের বাসস্ট্যান্ডের কাছে হঠাৎই এক উন্মাদ পাগলের আবির্ভাব ঘটে। সেই বন্ধ পাগলের মুখ থেকে লালা ঝরে পড়ছিল। তার চোখ দুটো ছিল কটকটে লাল, আর কোমরে ছেঁড়া কম্বল ও গলায় ঝুলছিল টিনের কৌটার একটি মালা। সেই বদ্ধ পাগলটা আবার একটা থান থেকে ইঁট তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল। আর এইসব দেখে বাসের যাত্রীরা চেঁচিয়ে ওঠায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। 3.6 এটা আমার প্রাণের অনুরোধ বিরাগীজি। অনুরোধটি কী ছিল? এই অনুরোধের প্রতিক্রিয়ায় কি উত্তর শোনা গিয়েছিল? তো উত্তরটা খুব একটা বড় হবে না, খুব ছোটই হবে। গল্পকার সুবোধ ঘোষের বহুরূপী গল্পে ধর্মভীরু জগদীশবাবুর প্রাণের অনুরোধ ছিল বিরাগীজি যেন তার কাছে কয়েকটা দিন থাকেন। এই অনুরোধের প্রতিক্রিয়ায় বিরাগীজি বলেন যে বাইরে খোলা আকাশ ও ধরিত্রীর মাটিতে স্থান থাকতে তিনি কেন জগদীশবাবুর মতো একজন বিষয়ীর দালান বাড়িতে ঘরে আশ্রয় নেবেন। 3.7 তবে কিছু উপদেশ দিয়ে যান বক্তাকে। তিনি কি উপদেশ দিতে বলেন? তো উত্তর লিখবে। লেখক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে উল্লেখিত অংশটির বক্তা হলেন জগদীশবাবু। বিরাগী তাকে উপদেশ দিয়েছিলেন যে ধন জন যৌবন কিছুই নয়, ওসব হলো সুন্দর একটি বঞ্চনা। মন প্রাণের আকাঙ্ক্ষা দিয়ে শুধু একজনের আপন হতে চেষ্টা করতে হবে, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যায়। 3.8 সে ভয়ানক দুর্লভ জিনিস। এখানে দুর্লভ জিনিস বলতে কি বোঝানো হয়েছে এবং তাকে দুর্লভ বলা হয়েছে কেন, এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটি টেস্ট পেপারে অনেকবার এসেছে। অ্যান্সার হবে কথাসাহিত্যিক সুবোধ ঘোষের বহুরূপী গল্প থেকে উদ্ধৃত অংশটিতে দুর্লভ জিনিস বলতে সন্ন্যাসীর পায়ের ধুলোকেই বোঝানো হয়েছে। জগদীশবাবুর বাড়িতে 7 দিন ধরে এক সন্ন্যাসী ছিলেন। তিনি ছিলেন খুব উঁচু দরের, কারণ তিনি হিমালয়ের গুহাতে থাকতেন এবং সারা বছরে শুধু একটি হরিতকি খান খেতেন। অনেকের মতে সন্ন্যাসীর বয়স 1000 বছরেরও বেশি, তাই এই সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়াকে দুর্লভ বলা হয়েছে। 3.9 তবে কিছু উপদেশ দিয়ে যান বক্তাকে। তিনি কি উপদেশ দিতে বলেন? উত্তর লিখবে। লেখক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের উল্লেখিত অংশটির বক্তা, এখানে আবার বস্তা হয়ে গেছে বক্তা হলেন জগদীশবাবু। বিরাগী তাকে উপদেশ দিয়েছিলেন ধন জন যৌবন কিছুই নয়, ওসব হলো সুন্দর একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করতে হবে, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যায়। 3.10 সে ভয়ানক দুর্লভ জিনিস। এখানে যে জিনিসটিকে দুর্লভ বলা হয়েছে তার কারণ কি? এখানে এই কোশ্চেনটি আবার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে দুবার এই প্রশ্নটা আছে, তো এটা তোমাদেরকে ক্যান্সেল করে দিবে তোমরা। 4 দাগে রচনাধর্মী প্রশ্নোত্তর, অর্থাৎ 5 নাম্বারের। তো প্রশ্নগুলো দেখে নাও আমি কিভাবে বলছি।
এই শহরের জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। যে চমৎকার ঘটনাগুলি হরিদা ঘটিয়েছিলেন তার উল্লেখ করো। উত্তর লিখবে, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক সুবোধ ঘোষের বহুরূপী গল্পে হরিদা বহুরূপী বেশে শহরের জীবনে মাঝে মাঝেই বিভিন্ন ঘটনা ঘটাতে থাকেন। বাঁধাধরা জীবন পছন্দ নয় বলেই হরিদা বহুরূপী জীবনকে বেছে নিয়েছিলেন। একদিন হরিদা উন্মাদ পাগলের সাজে চকের বাসস্ট্যান্ডে আতঙ্কের হল্লা তুলেছিলেন। তার মুখ থেকে লালা ঝরে পড়ছিল, দু চোখ ছিল কটকটে লাল, কোমরে তার ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর মালা, আর হাতে একটা থান ইঁট তুলে নিয়ে যাত্রীদের দিকে মাঝে মাঝে তেড়ে যাচ্ছিল। আর এক কর্মব্যস্ত সন্ধ্যায় হঠাৎ পথের উপর দিক দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলতে চলতে থাকে। সবাই দেখে রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। রূপসী বাইজি মুচকি হেসে চোখ টিপে তার ফুলসাজি দোকানদারদের দিকে এগিয়ে দেয়, আর দোকানদারেরাও হাসি মুখে তাকে এক সিকি ফেলে দেয়। পরে এক দোকানদার চিনতে পারে যে এই বাইজি আসলে বহুরূপী হরিদা। এখানেই শেষ নয়, দয়ালবাবুর লিচু বাগানে নকল পুলিশের সাজে মাস্টার মশাইয়ের কাছ থেকে ঘুষ ও প্রশংসা আদায় ছিল হরিদার বড় প্রাপ্তি। 4.2, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। উদ্ধৃতাংশটি কে উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে হবে, এখানে কে থেকে নেওয়া হয়েছে, ভুল আছে, ছাপানো অর্থাৎ প্রিন্টিং মিস্টেক আছে। কোথা থেকে নেওয়া হয়েছে, বক্তার এরূপ কারণটি কি তা বিবৃত করো। উৎস লিখবে, উদ্ধৃতাংশটি বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক সুবোধ ঘোষের বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। বক্তার এরূপ উক্তির কারণ, গল্পকথক অর্থাৎ লেখক তার কাছে মানুষ হরিদা সম্পর্কে খুবই সংবেদনশীল ছিলেন। হরিদার কাছে এসে তিনি বেশ কিছুটা সময় কাটান। সঙ্গে অবশ্য আরও দুই সঙ্গী ভবতোষ ও অনাদি থাকেন। চায়ের আড্ডাটা বসে হরিদা ঘরেই। হরিদা কোনো নির্দিষ্ট কাজ করেন না, যদিও যোগ্যতা অনুযায়ী ইচ্ছে করলেই হরিদা আফিস বা কোনো দোকানে বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতেন। কিন্তু নির্দিষ্ট কোনো কাজে হরিদার আপত্তি। অভাবের সংসারে হরিদা কোনো দিন হয়তো খাওয়াই খায় না। তার মধ্যেই হঠাৎ বিচিত্র ছদ্মবেশে পথে বের হতেন হরিদা। কখনো চকের বাসস্ট্যান্ডের কাছে উন্মাদের বেশে তাকে দেখা যেত, কখনো শহরের রাজপথে বাইজির বেশে ঘুঙুর বাজিয়ে চলে যেতেন। বহুরূপী সেজে হরিদা যে অনেক টাকা রোজগার করেন তাও নয়, কিন্তু এতেই হরিদা আনন্দ পান। কখনো বোচকা হাতে বুড়ে কাবলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টলুন পরা ফিরিঙ্গি কেরিমিন সাহেবের রূপেও হরিদাকে দেখতে পাওয়া যায়। তারপরের প্রশ্ন কি আছে, তারপর আর একটু বাকি আছে। তার বিচিত্র সব আজ চরিত্রের সাথে তাল মিলিয়ে যথাযথ আচরণে মানুষ কখনো হাসত, প্রশংসা করত, আবার কখনো বা বিরক্ত হতো। আর হরিদার যা সামান্য বকশিস জুটত তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। কিন্তু এই দারিদ্র্যের মধ্যেও হরিদার জীবনের এই বহুরূপী সেজে পথে বের হওয়াকেই লেখক নাটকীয় বৈচিত্র্য বলেছেন। 4.3, জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনাটি ঘটেছিল তা বর্ণনা করো। তো এটা কিন্তু অনেকটাই বড় প্রশ্ন, আমি বলছি তোমরা শুনে নাও, একটু টাইম লাগতে পারে। তো প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবু হলেন বিত্তশালী মানুষ, অর্থাৎ খুবই ধনী মানুষ। জগদীশবাবুর বাড়িতে হিমালয়ের গুহা থেকে আগত এক সন্ন্যাসীর গল্প শুনে হরিদারও ইচ্ছা হয় বহুরূপী সেজে তার বাড়িতে গিয়ে মজা করে কিছু অর্থ উপার্জন করার। সেই কারণেই জগদীশবাবু বাড়িতে তিনি বিরাগী সেজে হাজির হয়েছিলেন। হরিদার খায়ে ছিল সাদা উত্তরীয়, আর পরনে ছিল ছোট বহরের একটি সাদা থান, গা ছিল ধুলো মাখা, মাথায় ফুরফুর করে বাতাস উড়ছিল, শুকনো সাদা চুল, হাতে ছিল একটি ঝোলা, আর তার ভিতরে ছিল শুধু একটি বই গীতা। তার শীর্ণ শরীর থেকে মনে হচ্ছিল অশরীরী। জগদীশবাবুকে বিরাগী বলেন। আপনি বোধহয় 11 লক্ষ টাকা সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় মনে করেন।
এই কথা শুনে জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে এসে বিরাগী রূপী হরিদার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তাকে রাগ করতে নিষেধ করেন। তখন আগন্তুক বিরাগী বলেন, আমি বিরাগী, রাগ নামে আমার কোনো রিপুক আমার নাই। এরপর জগদীশবাবু বিরাগীকে তার বাড়িতে থাকার জন্য অনুরোধ করলে বিরাগী তাকে বলেন যে ধাত্রীর মাটিতেই তার স্থান, তাই তিনি এই দালানা বাড়িতে থাকবেন না। খাওয়ার কথা বলা হলে বিরাগী বলেন যে তিনি কোনো কিছু স্পর্শ না করে শুধু এক গ্লাস ঠান্ডা জল খাবেন। তারপরে বিরাগী জগদীশবাবুকে সব রকম মোহ থেকে মুক্ত হয়ে যাওয়ার কথা বলেন। তিনি বলেন, ধন জন যৌবন সব কিছুই হলো সুন্দর একটি বঞ্চনা, যাকে পেলে সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যাবে। তার কাছাকাছি যাওয়ার উপদেশ দিয়ে বিরাগী চলে গেলেন। তীর্থভ্রমণের জন্য জগদীশবাবু বিরাগীকে 101 টাকা দিতে চাইলে বিরাগী সেই টাকা না নিয়ে বলেন, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ ভ্রমণ করে দেখবার মতো অত দরকার হয় না। এরই সঙ্গে তিনি সোনাও অনায়াসে মারিয়ে যাওয়ার কথা বলে জগদীশবাবুর বাড়ি থেকে চলে যান। এই সব দেখে জগদীশবাবু স্থির বিস্ময়ে দাঁড়িয়ে রইলেন। 4.4 বহুরূপী গল্পে হরিদার চরিত্র আলোচনা করো। তো এটাও কিন্তু অনেকই বড়, তো তোমরা দেখে নাও, আমি বলছি। প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটির কাহিনী বিকাশ লাভ করেছে হরিদার চরিত্রকে কেন্দ্র করে। অত্যন্ত গরিব মানুষ ছিলেন হরিদা। অভাব তার নিত্যসঙ্গী হলেও কাজের মধ্য দিয়েও তিনি মুক্তি ও স্বাধীনতার আনন্দ খুঁজে নিতে চান বলেই বহুরূপী পেশা গ্রহণ করেছিলেন হরিদা। একটু ছেড়ে লিখবে। হরিদার চরিত্রের মধ্যে সামাজিকতার দিকটিও লক্ষণীয়। শহরের সবচেয়ে সরু গলিটার ভেতরে হরিদার ছোট্ট ঘরটি ছিল কথক ও অন্য বন্ধুদের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি, দুধ হরিদার বন্ধুরাই নিয়ে আসতেন আর উনানে আঁচে জল ফুটিয়ে নিতেন। তো আমি যে কোশ্চেনগুলো বলছি, তো তোমরা কোশ্চেনগুলো খুব অবশ্যই ভালো করে দেখবে, কারণ এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সমস্ত কোশ্চেনই পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি। এবং এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের দিকে খুব করে শেয়ার করবে। তো তারপরে আছে, কখনো বাস স্ট্যান্ডে পাগল, কখনো রাজপথ দিয়ে হেঁটে যাওয়া বাইজি, কাপালিক, বাউল, বুড়ো, কাবুলিওয়ালা, ফিরিঙ্গি, কেরামিন সাহেব, এরকম অজস্র রূপে তাকে দেখা গেছে। শুধু সাজ নয়, চরিত্রের সাথে মানানসই ছিল তার আচরণ। কিন্তু দিন শেষে দারিদ্র্যের হয়েছে তার সঙ্গী। হরিদার চরিত্রটি পরিণতির শীর্ষ ছুঁয়েছে কাহিনীর শেষে। বিরাগীর বেশে তিনি জগদীশবাবুকে মুগ্ধ করলেও তার আতিথ্য গ্রহণে অনুরোধ কিংবা প্রণামী হরিদা প্রত্যাখ্যান করেন। এইভাবে পেশাগত সততায় হরিদা অর্থলোভকে ত্যাগ করে বন্ধুদের বলেন, শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা স্পর্শ কি করে করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। এছাড়াও হরিদা বলেন, বকশিস ছাড়া বহুরূপী জীবন আর কিছু আশা করতে পারে না। হরিদার একথা দীর্ঘশ্বাসের মতো শোনালেও তা আসলে তাকে সততার আলোয় আলোকিত করে। 4.5 অর্থাৎ সর্বশেষ প্রশ্ন, এটি খুব ভালোভাবে বলছি, তোমরা শুনে নাও। কি অদ্ভুত কথাই বললেন হরিদা? কি প্রসঙ্গে হরিদার অদ্ভুত কথা বলেছিলেন এবং অদ্ভুত কথাটি কি? উৎস লিখবে। প্রশ্নে উদ্ধৃত অংশটি সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী নামক গল্প থেকে নেওয়া হয়েছে। হরিদার অদ্ভুত কথা বলার প্রসঙ্গ, বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়ে হরিদা সেখান থেকে পাওয়া প্রণামীর 101 টাকা অবহেলায় প্রত্যাখ্যান করে চলে আসেন। এই ঘটনা তার বাড়িতে চায়ের আড্ডায় উপস্থিত কথক ও তার বন্ধুদের কাছে একটু বিস্ময়কর মনে হয়। হরিদাকে তারা বলেন, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারেই খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা উত্তরে জানান যে একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করা তার পক্ষে সম্ভব নয়, কারণ তাতে তার ঢং নষ্ট হয়ে যায়। কথাটি অদ্ভুত মনে হওয়ার কারণ,
কথাটি অদ্ভুত মনে হওয়ার কারণ প্রথমত হরিদা ছিলেন একজন পেশাদার বহুরূপী। পেশার টানেই ও মনোরঞ্জনের জন্য তার একটা বহুরূপী সাজ। তাই তার পক্ষে সন্ন্যাসীর বেশ ধারণ করে সন্ন্যাসীর জীবন ভাবনায় ভাবিত হয়ে যাওয়াটা ছিল যথেষ্ট বিস্ময়কর। দ্বিতীয়ত বহুরূপী হরিদার ছিল অভাবের জীবন। জগদীশবাবুর বাড়ি যাওয়ার আগেই হরিদা বলেছিলেন, এবার মারিত হাতি লুটিত ভাণ্ডার। সারা বছরই অর্থাৎ সন্ন্যাসীর সেজে হাতিয়ে নেওয়াই ছিল লক্ষ্য। যে মানুষটা দুবেলা ভাত জোটে না, তিনি সন্ন্যাসীর ঢং নষ্ট হয়ে যাওয়ার কথা বলেন। এটা এখানে চং হবে না, এটা ঢং হবে। তখন তা অদ্ভুত কথা বলেই মনে হয়, কারণ এর ফলে সারাটা জীবন হরিদাকে শুধু অভাবের মধ্য দিয়েই কাটাতে হবে। তো এখন একটি কোশ্চেন রয়ে গিয়েছিল, তো এখনও দুটি কোশ্চেন রয়ে গিয়েছে, দুটি এখনও তিনটি চারটি, এখনও কত 4টি কোশ্চেন রয়ে গিয়েছিল। তো 4টি কোশ্চেন আমি বলছি, দেখে নাও। খাঁটি মানুষ তো নয় এই বহুরূপী জীবন, এর থেকে বেশি কি আশা করতে পারে? বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি? উৎস লিখবে। প্রশ্নে উদ্ধৃত অংশটি লেখক সুবোধ ঘোষের লেখা বহুরূপী শীর্ষক গল্প থেকে নেওয়া হয়েছে। বক্তা বহুরূপী গল্পে প্রশ্নে উল্লেখিত অংশটির বক্তা হলেন বহুরূপী হরিদা। খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য, হরিদা পেশায় ছিলেন বহুরূপী। জীবিকার প্রয়োজন কখনো পাগল বাইজি, কখনো নকল পুলিশ, আরও অনেক কিছু সেজে তিনি উপার্জন করতেন, যদিও সে উপার্জন ছিল প্রয়োজনের তুলনায় অত্যন্ত সামান্য। তো এটা আমি একটু স্পিডে বলছি, তোমরা একটু মিলিয়ে নেবে, তো অ্যাডজাস্ট করে নেব। তো এই হরিদা বিরাগী সেজে জগদীশবাবু বাড়ি থেকে অনেক উপার্জনের আশা করেছিলেন। হরিদা ছদ্মবেশ বুঝতে না পারায় প্রণামী হিসেবে জগদীশবাবু অনেক টাকাই হরিদাকে দিতে চেয়েছিলেন, কিন্তু বহুরূপী হরিদা সন্ন্যাসীর ছদ্মবেশে নিজেকে এতটাই একাত্ম করে ফেলেছিলেন, উদাসীনভাবে প্রণামীর অর্থ ফেলে চলে আসেন। কথক ও তার সঙ্গীরা হরিদার এই আচরণকে সমর্থন করতে পারেননি। তখন হরিদা জানান, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী ও টাকা পাকা স্পর্শ কী করে করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। এরপর হরিদা অবশ্য জানান বকশিসের জন্য তিনি অবশ্যই জগদীশবাবুর কাছে যাবেন, কারণ বহুরূপী হিসেবে মাত্র 8 টাকা 10 আনা নিজের প্রাপ্য বলে মনে করেন। খাঁটি মানুষ তো কখনো নিজের জীবনাচরণ ও জীবন দর্শনকে সৎভাবে অনুসরণ করেন, তার হয়তো অনেক অনেক পাওনা হতে পারে, কিন্তু হরিদা নিজেকে বহুরূপী ভাবেন। পেশার আড়ালে তার ভেতরের মানুষটা যে সমাজের কাছে হারিয়ে গিয়েছে, সেই বিষণ্ণতাকে প্রকাশ করে পেয়েছেন হরিদার উচ্চারণে। 4.7 আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। জবর খেলাটা কি সংক্ষেপে লেখো। তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আগে একবার আমি করে দিয়েছি, তো এই কোশ্চেনটা ওই জন্য আমি বলছি না, এটা কিন্তু একবার হয়ে গিয়েছে এবং আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। বক্তাকে সে কি অপরাধ করেছে বলে তার মনে হয়েছে, তো উত্তর লিখবে যে লেখক সুবোধ ঘোষের বহুরূপী গল্পে শহরের সম্পত্তি ব্যক্তি জগদীশবাবু উক্ত কথাটি বলেছেন। বহুরূপী গল্পে জগদীশবাবুর বারান্দার নিচে এসে দাঁড়ান এক বিরাগী সন্ন্যাসী। জগদীশবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বারান্দা থেকে সন্ন্যাসীকে আসুন বলে আমন্ত্রণ জানান। তখন সন্ন্যাসী এমন আচরণের সমালোচনা করেন, আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় মনে করেন। আর সন্ন্যাসীর এই মন্তব্য শুনে জগদীশবাবু নিজের আচরণকে অপরাধ বলে মনে করেছেন। 4.9 এই সোনা মাড়িয়েও চলে যেতে পারি এবং উক্তিটি কার, কোন প্রসঙ্গে তার এই মন্তব্যের আলোকে বক্তা চরিত্রটি বিশ্লেষণ করো। তো উত্তরটা বলছি, তোমরা একটু শুনে নাও মন দিয়ে, এটিই তোমাদের কাছে সর্বশেষ প্রশ্ন। ছদ্মবেশী সন্ন্যাসী হরিদা আলোচ্য উক্তিটি করেছি। হরিদা সন্ন্যাসী সেজে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হলে তিনি সন্ন্যাসীকে তীর্থভ্রমণের জন্য 101 টাকা দিতে চান এবং সন্ন্যাসীর কাছে ব্যাকুল স্বরে শান্তি প্রার্থনা করেন। সন্ন্যাসী হরিদার কাছে পার্থিব টাকা অতি তুচ্ছ। এই প্রসঙ্গেই তার প্রশ্নোদ্ধৃত মন্তব্য। আলোচ্য উক্তিটিতে বক্তা হরিদার নির্লম মানসিকতা ফুটে উঠেছে। আর্থিক দিক থেকে হরিদা খুবই গরিব, অভাবের কারণে বেশিরভাগ সময় তাকে কপালে ভাত জোটেনি। ছদ্মবেশী হরিদা মানুষের মনোরঞ্জন করে 2-1 আনা উপার্জন করেছে, তাতে তার অন্ন সংকলন না হলেও কারো কাছে অভিযোগ করেননি। তাই দেখা যায় যে তিনি সারা বছরের জন্য অর্থ সঞ্চয় করার উদ্দেশ্যেই সন্ন্যাসীর রূপ ধরে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হলে তিনি সন্ন্যাসীকে 101 টাকা দান করেছিলেন, কিন্তু সন্ন্যাসী এই দান গ্রহণ করেননি, ফিরিয়ে দিয়েছেন, পরিবর্তে ঠান্ডা জল চেয়েছেন। আসলে নির্লোভ দরিদ্র হরিদা তার পেশাকে বিক্রি করতে চায়নি, সেই
পেশার মধ্যেই সে মুক্তির স্বাদ গ্রহণ করতে চেয়েছে। তো আজকের কিন্তু ভিডিওটাই অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো এখানে সমাপ্তি। তো ফিরে আসছি পরবর্তী যে গল্পটি আছে সেই গল্পের ভিডিও নিয়ে। তো আবারও একবার বলছি, চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটন টিপেটি আমার পাশে থাকুন। তো আর কিছু বলছি না, ফিরে আসছি পরবর্তী ভিডিওয়। বাই।